নমস্কার বন্ধুরা, দীক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি আমার প্রেজেন্টেশন তোমাদের সামনে একদম পরিষ্কার এবং আমিও তোমাদের কাছে ক্লিয়ারলি অডিবল। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার দেখব। আচ্ছা, এই জিওগ্রাফি শব্দটা এসেছে কোথা থেকে? মনে রেখো, দুটো গ্রিক ওয়ার্ড জিও আর গ্রাফিয়া, এই দুটোর থেকে কিন্তু জিওগ্রাফি কথাটা এসেছে। জিও কথার অর্থ হলো আর্থ বা পৃথিবী, এবং গ্রাফি কথার অর্থ হলো যেখানে আমরা কোনো কিছু সম্পর্কে রাইটিং বা ডেসক্রিপশন দেখতে পাই। তাহলে দেখতে গেলে জিওগ্রাফি মানেই হলো পৃথিবীকে নিয়ে সাইন্টিফিক্যালি যেখানে অধ্যয়ন করা হচ্ছে বা স্টাডি করা হচ্ছে, সেই শাখাকেই আমরা জিওগ্রাফি বলবো। এবার এই জিওগ্রাফি শব্দটা প্রথম কে বলেছিল? এরাটোস্থেনিস। এবার আমাদের একটা খুব সাধারণ প্রশ্ন সবার মনেই থাকে এবং বহু যুগ ধরে এই প্রশ্নটা চলেই এসেছে যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের এই ইউনিভার্স, কি করে তার অরিজিন, কি করে তার উৎপত্তি ঘটেছে? নানা সময় নানা বিজ্ঞানী এই নিয়ে অনেক মতবাদ দিয়েছেন। তবে সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল থিওরি ইজ বিগ ব্যাং থিওরি। আমরা দেখব বিগ ব্যাং থিওরি সম্পর্কে। তার আগে এই অরিজিন অফ দ্য আর্থের ওপর ডিপেন্ড করে অনেক হাইপোথেসিস এবং তাদের প্রপাউন্ডারের নামগুলো আমাদের জানতে হবে। এই যে যেমন দেখো, নেবুলার হাইপোথেসিস বা যেটা দিয়েছে ল্যাপলাস। ল্যাপলাস যেটা দিয়েছিলেন নেবুলার হাইপোথেসিস, ফার্স্টে কিন্তু এই নেবুলার হাইপোথেসিসটা এসেছিল ইমানুয়েল কান্ত দিয়েছিলেন একদম প্রথমে। ঠিক আছে, ইমানুয়েল কান্ত 1755-এ। কিন্তু তারপরে ল্যাপলাস এটাকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্যান্ড করেন এবং আপগ্রেড করেন এই থিওরিটাকে 1796-এ। এবার নেবুলা, নেবুলা কথার অর্থ হলো একটা গ্যাসের চাকতির মতন, সেখানে এত বেশি গ্র্যাভিটেশনাল পুল থাকবে যে সেখান দিয়ে কিন্তু আলো পাস করতে পারবে না। আর এই হাইপোথেসিস আমাদেরকে বলছে যে আমাদের যে আর্থ, আমাদের যে পৃথিবী, তার বয়স 4.5 বিলিয়ন ইয়ার্স। তারপরে দেখো, যদি বলি টাইডাল হাইপোথেসিস। কোথায়? এই যে জেমস জিন্স দিয়েছে। টাইডাল হাইপোথেসিস বলছে যে সানের কাছে না একটা বিশাল বড় জায়ান্ট স্টার আসে, মানে সানের থেকেও একটা বড় জায়ান্ট স্টার আসবে। ঠিক আছে, আর মানে এসেছিল। এবার যখন অনেক বড় একটা জায়ান্ট স্টার আসে, তখন কি করে? তার গ্র্যাভিটেশনাল পুলের মাধ্যমে সে সানকে নিজের দিকে আকর্ষণ করে, এবং তখন সানের থেকে একটা ম্যাটেরিয়াল বের হয় এবং সেই ম্যাটেরিয়ালই পরবর্তীকালে প্ল্যানেটস হিসেবে আমরা সেটাকে দেখতে পাই। তারপর এফ হোয়েল, তিনি বলছেন সুপারনোভা হাইপোথেসিস। সুপারনোভা সম্পর্কে আমরা দেখব। তাও তুমি জাস্ট একটা তোমরা একটা আইডিয়া রাখো যে কোনো স্টার যখন এক্সপ্লোড করে, কোনো স্টার যখন বিস্ফোরণ ঘটে কোনো স্টারের, তখন সেটাকে সুপারনোভা বলছে। আর সেই ম্যাটেরিয়ালটা দিয়েই কিন্তু সোলার সিস্টেমটা তৈরি। তারপর ইমানুয়েল কান্ত, ইমানুয়েল কান্ত যেটা, সেটা হলো এই গ্যাসিয়াস হাইপোথেসিস। আমি বললাম এই নেবুলার হাইপোথেসিস আর গ্যাসিয়াস হাইপোথেসিস অনেকটা সিমিলার। তো ল্যাপলাসের মতোই এটা। তো তিনি বলছেন ওই গ্যাসিয়াস বলতে গ্যাসের যে চাকতি, সেটাকেই আমরা নেবুলা বলছি। তো যখন ওই গ্যাসের চাকতিটা সেটা রোটেট করতে থাকে, রোটেট করতে করতে ভেতরে যে কোরটা, সেটা একটা কোর হয়ে যায়, যেটা পরবর্তীকালে সূর্য বা স্টার হচ্ছে। আর বাদিক বাইরে যেটা থাকছে সেটা ফ্ল্যাটেন্ড হয়ে যাচ্ছে সেই পার্টটা, এবং সেখান থেকে প্ল্যানেট গুলো পরবর্তীকালে আসছে। ঠিক আছে। আর তারপরে এইচ.এন. রাসেল, সে বলছে বাইনারি স্টার হাইপোথেসিস। বাইনারি কথাটার মানেই হলো, তোমরা জানো, বাই ফিউশন বা বাইনারি কথাটার মানে হলো দুটো। তার মানে কি? তার কথা বলছে যে সান কিন্তু আগে অনেক বড় ছিল, মানে ডাবল স্টার সিস্টেম ছিল। ঠিক আছে, সান যেমন আমরা এখন একটা দেখছি, সেরকম সেখানে ডাবল ছিল। কিন্তু তারপর একটার ম্যাটেরিয়াল বের হয়ে যায় পরবর্তীকালে এবং সেখান থেকে প্ল্যানেটস হয়। এবার কোনটা ঠিক কোনটা ভুল আমরা এত কিছুতে যাব না। মোটামুটি যেগুলো ফেমাস প্রপাউন্ডার এবং তাদের দেওয়া ফেমাস হাইপোথেসিস আমরা দেখে নিলাম। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে।
এইবারে আমরা যদি যাই ইউনিভার্স এবং সোলার সিস্টেমে, দেখো তাহলে ইউনিভার্সটা কি? ইউনিভার্স হলো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা, তাই না? যেখানে এই ভাস্ট সারাউন্ডিং একটা স্পেস আছে, এর মধ্যে সবকিছুই এক্সিস্ট করছে, স্টার্স বলো, প্ল্যানেটস বলো, স্যাটেলাইট বলো, আমাদের আর্থ বলো, আর্থে আর যা যা অবজেক্ট আছে সমস্ত কিছু এক্সিস্ট করছে। আচ্ছা, কিছু ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, যেমন লাইট ইয়ার আর পার্সেক, এই দুটো ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট মেজারিং ডিস্টেন্স ইন দ্য ইউনিভার্স। এবার তোমরা ভাববে ডিস্টেন্স মেজার করার জন্য যে ইউনিট গুলো ব্যবহার করা হয় সেটা তো মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, তাই না? এগুলো কিন্তু ব্যাপারটা হলো, যখন আমাদের অনেক বড় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মেজার করতে হচ্ছে, যখন আমাদের দুটো কসমোলজিক্যাল বডিজ এর মধ্যের ইউনিট মেজার করতে হচ্ছে, তখন কিলোমিটার কিন্তু কম পড়ে যায়। তখন আমরা সেক্ষেত্রে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট গুলো মোস্টলি ইউজ করে থাকি তার মধ্যে লাইট ইয়ার আর পারসেক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার লাইট ইয়ার কাকে বলে আমরা যদি একটু বুঝি, তাহলে মনে রেখো শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে কথাটা এখানে লেখা নেই, খুব ইম্পর্টেন্ট, ভ্যাকুয়ামে বা শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ। ঠিক আছে, ইয়ার আছে, বর্ষ আছে বলে তোমরা কিন্তু এটাকে সময়ের একক হিসেবে ভাববে না কখনো। পরীক্ষায় এটা খুবই আসে। লাইট ইয়ার কিন্তু ইজ অলওয়েজ এ ইউনিট অফ মেজারিং লেন্থ। আচ্ছা, এবার এই 1 লাইট ইয়ার, সেটার পরিমাপটা দেখে নাও, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, আর হলো পারসেক। পারসেকেরটা হলো যখন একটা, মনে করো পৃথিবী আছে, সূর্য আছে, মনে করো এটা সূর্য, এটা পৃথিবী, আর এখানে মনে করো এটা একটা কোনো বডি আছে, অ্যাস্ট্রোনমিক্যাল বডি আছে। পৃথিবী আর সূর্যের মধ্যে তো দূরত্ব আমরা জানি 15 কোটি কিলোমিটার, বা যেটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি। আচ্ছা, এই একটা অন্য কসমোলজিক্যাল বডি থেকে পৃথিবীর যে দূরত্বের জন্য এইখানে 1 সেকেন্ড কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা 1 পারসেক বলি। ঠিক আছে, যাই হোক এতটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি শুধু মনে রেখো 1 পারসেক কি, আর 1 পারসেক একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আর এর মেজারমেন্টটা মনে রেখো, 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। হুম, আচ্ছা, এবার আমাদের যে আর্থ, তার নিয়ারেস্ট স্টার কি? তার নিয়ারেস্ট স্টারটা হলো আলফা সেঞ্চুরাই। নিয়ারেস্ট স্টার টু দ্য আর্থ হলো আলফা সেঞ্চুরাই, ইজ অ্যাবাউট 4.3 লাইট ইয়ার্স ফ্রম দ্য আর্থ। ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবী থেকে এই আলফা সেঞ্চুরাই কতটা দূরে আছে? 4.3 লাইট ইয়ার। তোমরা আর একটা জিনিসও অনেক সময় দেখতে পাবে, সেটা হলো অ্যান্ড্রোমেডা। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো, এটা হলো আমাদের পৃথিবীর নিয়ারেস্ট গ্যালাক্সি, মানে আমাদের পৃথিবীর না, মানে আমাদের যে গ্যালাক্সি সেটা তো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা ছাড়া আমাদের যে আর নিয়ারেস্ট অন্য কোনো গ্যালাক্সি আছে মিল্কি ওয়ের কাছে, সেটা হলো অ্যান্ড্রোমেডা। কাজেই এটা হলো গ্যালাক্সি। আর এখানে আমি যেটা বলছি সেটা হলো সান, যেমন পৃথিবীর সব থেকে কাছে, তারপরের যে নিয়ারেস্ট স্টার সেটা হলো আলফা সেঞ্চুরাই, যেটা 4.3 লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। ওকে, আচ্ছা, তারপর বলছে দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য নেচার অ্যান্ড অরিজিন অফ দ্য ইউনিভার্স ইজ নোন অ্যাজ কসমোলজি। এটাও তোমরা জানো যে বিজ্ঞানের যে শাখায় এই ইউনিভার্সের নেচার, প্রকৃতি এবং ইউনিভার্স কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা সম্পর্কে ডিল করছে, সেটাকে আমরা কসমোলজি বলে থাকি। ওকে, আচ্ছা, এবার আসছি গ্যালাক্সি। দেখো গ্যালাক্সিটা কি? গ্যালাক্সি ভাস্ট কালেকশন। ঠিক আছে,
গ্যালাক্সি হলো একটা ভাস্ট কালেকশন, যেখানে আমরা তো এখানে যেমন একটা স্টার দেখতে পাচ্ছি, আমাদের সোলার সিস্টেমের মধ্যে শুধুমাত্র সান হলো স্টার। এরকমই যখন বিলিয়ন বিলিয়ন স্টার্স আছে, প্রচুর ডাস্ট, হাইড্রোজেন গ্যাস এরকম আইসোলেটেড আছে পুরো স্পেসে, সেইটাকে আমরা পুরো ব্যাপারটাকে আমরা গ্যালাক্সি বলছি। হুম? এবার এইখানে হাইড্রোজেন গ্যাস, আর পরে আমরা হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো জিনিসকে আমরা একটু দেখবো, একটুখানি মনে রাখবে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দেব। আপাতত আমরা দেখে নিই যে এই যে টু মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্সি ইন দ্য ইউনিভার্স, যেটা আমি এক্ষুনি বললাম, আর মিল্কি ওয়ে গ্যালাক্সি আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ঠিক আছে, এই অ্যান্ড্রোমেডা ক্লোজেস্ট টু মিল্কি ওয়ে, যেটা কিন্তু 2.2 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে। আমাদের যে নিজেদের যে সান, সোলার ফ্যামিলির যে সান, এবং যে তার যে ফ্যামিলি অফ প্ল্যানেটস, তার যে 8টা গ্রহ, সেটা বিলং টু দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিরই বাংলা হলো আকাশগঙ্গা ছায়াপথ। ওকে, অনেক রকম গ্যালাক্সি, অনেক রকম শেপ হয় এই গ্যালাক্সি গুলোর, কিন্তু তিনটে বেসিক শেপ আমরা জানবো, সেটা হলো স্পাইরাল গ্যালাক্সি, এলিপ্টিক্যাল গ্যালাক্সি আর রেগুলার গ্যালাক্সি। এই স্পাইরাল গ্যালাক্সিটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, হলো স্পাইরাল গ্যালাক্সি। ঠিক আছে, ইন্ডিয়ান নেম যেটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটা হলো আকাশগঙ্গা। আর সাম অফ দ্য ব্রাইটেস্ট গ্যালাক্সিস আর এলিপ্টিক্যাল গ্যালাক্সি। এত দরকার নেই, পরীক্ষায় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ, তার তোমার শেপ কিরকম, সেটা হলো সর্পিলাকার বা স্পাইরাল টাইপ। ওকে, এবার দেখো কনস্টিলেশন, ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিলেশন বা তারামণ্ডলী। ব্যাপারটা হলো যখন কোনো স্টার্স বা স্টার্সের যখন একটা গ্রুপ অর কালেকশন, সেটা একটা পার্টিকুলার প্যাটার্ন বা শেপে নাইট স্কাইতে আমরা দেখতে পাই, তখন সেটাকে কনস্টিলেশন বলছি। ঠিক আছে, কনস্টিলেশন বা নক্ষত্র যেটাকে বলছে, প্রায় 80টা কনস্টিলেশন কিন্তু জানা গেছে। কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই নামগুলো মনে রেখো। উর্সা মেজর খুব ইম্পর্টেন্ট নাম। ঠিক আছে, উর্সা মেজর, যেটাকে তোমার গ্রেট বিয়ার বা সপ্তঋষি বলা হয়। হুম, আর তারপরে হলো ক্যাসিওপিয়া, তারপর সিগনাস, আর ওরিয়ান। ওরিয়ান যেটাকে আমরা ওই কালপুরুষ বলতাম, ছোটবেলা তোমরা পড়েছো, মনে আছে আশা করি, কালপুরুষ বা দা হান্টার বলতাম ওরিয়ানকে, যে একেবারে একটা আহ কোমর বন্ধনী পরে সে একটা পুরো শিকারীর মতন করে সে দাঁড়িয়ে আছে। ছবিগুলো থাকলে একটু বেটার বুঝতে পারতে তোমরা। যাই হোক, এই নামগুলো একটু মাথায় রাখবে। হুম? এবার আমরা দেখবো স্টার্স সম্পর্কে। দেখো, স্টার সম্পর্কে অনেক কিছুই বলার আছে, বিশেষ করে আমাদের সান সম্পর্কে অনেক কিছু বলতে হবে। আগে আমরা স্টারের জেনারেল কিছু ফিচার্স দেখে নিই। স্টারসও হলো একটা হেভেনলি বা কসমোলজিক্যাল বডিজ এর মধ্যেই পড়ে, সানের মতোই। এবং আমরা জানি যে তারা কিন্তু লুমিনিয়াস হয়, অর্থাৎ তাদের কিন্তু নিজেদের আলো থাকে এবং তারা এক্সট্রিমলি হট হয়। Stars are made up of vast clouds of hydrogen gas, helium and dust. তার মানে হলো হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম আছে মানেই কিন্তু তোমরা জানো যে নিউক্লিয়ার রিয়াকশন না দু রকমের হয়। একটা হয় নিউক্লিয়ার ফিউশন, আর একটা হয় নিউক্লিয়ার ফিশন। ফিশন বলতে যেটা বিভাজন হয়, অর্থাৎ অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটো ছোট ছোট নিউক্লিয়াস এবং সাথে অনেকটা এনার্জি তৈরি করে। হুম, যেমন অ্যাটম বোম, নিউক্লিয়ার বম, এরা কিন্তু নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন পলিসির ওপরে কাজ করে। আর একটা হলো নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ অপেক্ষাকৃত দুটো হালকা নিউক্লিয়াস যখন একসাথে মিলিত হয়ে একটা ভারী নিউক্লিয়াস এবং সাথে অনেকটা এনার্জি তৈরি করে, তখন সেটাকে ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বলা হয়ে থাকে। যে প্রিন্সিপালের মাধ্যমে বা প্রিন্সিপালের ওপর ভিত্তি করে কিন্তু হাইড্রোজেন বোম তৈরি করা হয়। এবং সূর্য কেন এত বড় পাওয়ার হাউস, বা সূর্য কেন এই পুরো সোলার সিস্টেমের শক্তির উৎস,
কারণ সেখানে অনবরত নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন চলছে। কারণ ওখানে মেনলি যে দুটো জিনিস আছে সেটা হলো হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন আছে 73%, হিলিয়াম আছে 25 থেকে 28%। এবং এই দুটোই যেহেতু হালকা নিউক্লিয়াস, তারা মিলিত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছে এবং সাথে প্রচুর পরিমাণে আনকন্ট্রোলেবল ওয়েতে তারা এনার্জি তৈরি করছে। দ্যাটস ওয়াই সান কিন্তু সমস্ত শক্তির উৎস। ওকে, আচ্ছা। তারপরে দ্য স্টার which has immediately above earth এর নর্থ পোল, আমাদের পৃথিবীর একদম নর্থ পোলের একদম ইমিডিয়েটলি ওপরে যে স্টার আছে, যেটা মোটামুটি সমস্ত স্টার তাকে কেন্দ্র করে রিভলভ করে, সেটাকে পোল স্টার বলা হয়। এইবার আমরা লাইফ অফ স্টারস দেখবো। লাইফ অফ স্টারটা কি? দেখো, একটু আগেই আমরা কিভাবে স্টার বা কিভাবে এই এক একটা থিওরি এসেছে আমরা সেগুলো দেখলাম। মানে সবটা দেখিনি, আমরা পরে আর একটা দেখবো বিগ ব্যাং থিওরি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো স্টার্স, তোমরা বুঝতে পারছো যে এগুলো একদিনেই ফর্ম হয়ে গেল বা হঠাৎ করে ফর্ম হয়ে গেল তা তো হয় না। এটা দীর্ঘদিন ধরে নানা রকম ফেজের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু স্টার্স গুলো ইভলভড হয়। তাহলে এই ফরমেশনের যে স্টেপ গুলো সেটাই কিন্তু এখানে লেখা আছে। তাহলে স্টার্স পাস থ্রু এ ডিফাইনাইট এভলিউশনারি সিকোয়েন্স। ফার্স্ট স্টেপ যেটা, সেটা হলো প্রোটোস্টার। সেটা হলো প্রোটোস্টার। দেখো, একটা প্রোটোস্টার এটা ফর্মড হয় বাই গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন অফ গ্যাসেস প্রেজেন্ট ইন দ্য গ্যালাক্সি। ঠিক আছে, গ্যালাক্সিতে যখন প্রথমে গ্যাস, তোমাদের বললাম যেটা নেবুলা বা গ্যাসের যে চাকতি, সেখান থেকে প্রথম হচ্ছে আমাদের তোমার কি না বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের প্রথম যে ধাপটা সেটা হলো, সেটাকে আমরা প্রোটোস্টার বলছি। এবার এই যে প্রোটোস্টার তখন হাইলি কনডেন্স থাকে, কারণ তখনও কিন্তু ওই গ্যাসই আছে, মানে গ্যাস থেকে তখনও সলিড বা তোমার সেই স্টার তখনও পুরোপুরি ভাবে সেটা তৈরি হয়নি। সেই কারণে তখন হাইলি কনডেন্সড ক্লাউড অফ গ্যাসেস থাকে, মেনলি যেটা হাইড্রোজেন আর হিলিয়াম, সেটা মিলিয়ে সেই ফেজটাকে, সেই ফার্স্ট ফেজটাকে আমরা প্রোটোস্টার বলি। ঠিক আছে, যখন জাস্ট গ্যাস কোল্যাপস করেছে। তারপরেরটাই যখন রেড জায়ান্ট আসছে, তখন কি হচ্ছে, স্টার্স এর সাইজ না বড় হয়ে যায় এবং সেই কালারটা রেড হয়ে যায়। ঠিক আছে, সেই কারণে রেড জায়ান্ট আমরা বলি। তারপরে নোভা আর সুপারনোভা, তখন স্টার এক্সপ্লোড করে। এক্সপ্লোড করে বলতে বড় হতে হতে একটা সময় যখন বিস্ফোরণ করে, তখন তখন হঠাৎ করে ব্রাইটনেসটা বেড়ে যায়, আর সেটাকেই আমরা নোভা সুপারনোভা সেই ফেজটাকে বলি। তারপরে হোয়াইট ডুয়ার্ফ। হোয়াইট ডুয়ার্ফ কি হচ্ছে, এবার স্টার গুলো ধীরে ধীরে ছোট, ডেন্স হতে থাকে, ছোট এবং ডেন্স হতে থাকে, তখন সেটাকে হোয়াইট ডোয়ার্ফ বলছে। এবার ছোট কেন, হঠাৎ করে তার টেম্পারেচার কমে যায় বলে সেটা কন্ট্রাক্ট হতে থাকে, সেই কারণে হোয়াইট হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো নিউট্রন স্টার। নিউট্রন স্টারটা হলো তখন ডেন্সিটি প্রচন্ড বেশি থাকে এবং প্রচন্ড বেশি হেভিও হয়। ডেন্সিটি লিখেও দিয়েছে, জাস্ট মনে রেখো নিউট্রন স্টারের ডেন্সিটি খুব হাই থাকে। আর তারপরে পালসার। পালসার হলো ওই নিউট্রন যে স্টারটা, এ যখন রোটেট করতে থাকে, এ যখন রোটেট করতে থাকে খুব হাই স্পিডে, এবং তখন সে রেডিও ওয়েভস এমিট করতে থাকে, তখন সেটাকে আমরা পালসার বলি। আর দ্য লাস্ট পার্ট হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল পয়েন্টে গিয়ে তখন তার গ্র্যাভিটি এতটা বেশি হয়ে যায়, তখন সেখানটার মধ্যে দিয়ে কিন্তু লাইটও আর যেতে পারে না, লাইটও পাস করতে পারে না। ঠিক আছে, তখন সেটাকে আমরা ব্ল্যাক হোলস বলছি। ওকে, এবার যেটা আমি যখন বললাম যে বিগ ব্যাং থিওরি, যেটা খুব ইম্পর্টেন্ট, কে দিয়েছে, কত সালে দিয়েছে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 1972 আছে, এটা একটু অ্যাকচুয়ালি ভুল আছে, এটা 19 না 27 হবে, এটা ভুল করে হয়ে গেছে। 1927-এ জর্জ লিমাইটার তিনি কিন্তু দিয়েছিলেন এই থিওরিটা। আর পরীক্ষায় আর একটা প্রশ্ন আসে, কবে পাবলিশড হয়েছিল? 1931-এ, অর্থাৎ 4 বছর পরে এটা পাবলিশড হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এবার
almost 15 billion years ago, actually 13.8 billion years ago. এবার এই থিওরি কি বলছে দেখো, যেটা একটা এ হলো সিঙ্গুলারিটিতে বিশ্বাস করে। সিঙ্গুলারিটি কথাটার মানে হলো একটাই ডেন্স বডি থাকবে, একটাই পুরো কনসেন্ট্রেটেড ম্যাটার থাকবে। এবার ধরে নাও যখন একটা জিনিস অনেক কনসেন্ট্রেটেড হচ্ছে হচ্ছে, তখন আর যখন সে নিতে পারবে না, তখন কি করবে, তখন সে এক্সপ্লোড করবে, তখন বিস্ফোরণ ঘটবে। এবং সেই বিস্ফোরণের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যানেট এবং অনেক স্টার, আর সেই প্ল্যানেটকে রিভলভ করবে আবার অনেক স্যাটেলাইট, এরকম অনেক কসমোলজিক্যাল বডিজ তৈরি হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের বিগ ব্যাং থিওরি, যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে অ্যাকসেপ্টেবল থিওরি। তাহলে মেনলি এটাই মনে রাখবে, সিঙ্গুলারিটি অর্থাৎ যখন একটা কনসেন্ট্রেটেড ম্যাটার অনেক হট, অনেক ডেন্স হয়ে যাবে, তখন সে সিঙ্গেল পয়েন্টে গিয়ে এক্সপ্লোড করবে, এবং সেই বিস্ফোরণের জন্য কিন্তু সে প্রচুর পরিমাণে সে প্ল্যানেটস, সান, অনেক রকম, অনেক সান, মানে আমি শুধু একটা সানের কথা বলছি না, অনেক স্টার্স, অনেক সেই স্টার্স কে ইভলভ করা প্ল্যানেটস, এবং সেই প্ল্যানেটস কে ইভলভ করা, রিভলভ করা তোমার স্যাটেলাইট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সেটাই হলো আমাদের বিগ ব্যাং থিওরি। জর্জ লেমাইটার দিয়েছিল 1927-এ, দ্যাট ওয়াজ পাবলিশড লেটার ইন 1931। আর দ্য লাস্ট পয়েন্ট হলো আমাদের গোল্ডিলক্স জোন। সরি, দেখো, গোল্ডিলক্স জোন কথাটার অর্থ হলো যখন একটা প্ল্যানেট একটা স্টারসের থেকে খুব পারফেক্ট ডিস্টেন্সে থাকে, যাতে কিনা সেই প্ল্যানেটের সারফেস খুব বেশি গরমও হয় না, আবার খুব বেশি ঠান্ডাও হয় না। আর যখনই খুব বেশি গরমও হয় না বা খুব বেশি ঠান্ডাও হয় না, তখন কিন্তু সেটা একটা উম একটা একদম পারফেক্ট অ্যাটমসফিয়ার প্রোভাইড করা শুরু করে। বুঝতে পারছো? বলা হয় গোল্ডিলক্স জোনের কন্ডিশন এরকম হয়, যেখানে যদি কোনো লিকুইড ওয়াটার থাকে, সে কিন্তু ফ্রিজও হবে না, আবার সে ইভাপোরেট করে উঠেও যাবে না, কারণ অনেক গরমও নেই, অনেক ঠান্ডাও নেই। আর যখনই জল, তখনই সেখানে জীবনের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। তার মানে গোল্ডিলক্স জোন সেই কারণেই খোঁজা হয়, কারণ এই জোনগুলোতেই কিন্তু মানুষ বা কোনো জীবের অস্তিত্ব থাকা সম্ভব। ঠিক আছে, এই কারণেই আমাদের গোল্ডিলক্স জোনের ওপরে কিন্তু প্রচুর তোমরা রিসার্চ পেপার বা এই সমস্ত জিনিস, নিউজ পেপার যদি পড়ো, এগুলো তোমরা প্রায় পড়তে পারবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। যেটুকু পয়েন্টস তোমাদের সামনে নোটসে দেওয়া আছে, সেগুলো তোমাদের সামনে আমি খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেটা তো অবশ্যই বলার জায়গা আছেই তোমাদের, তোমরা বলবে। আমি নেক্সট ক্লাসে নেক্সট টপিকের সাথে আবার সেই সমস্ত ডাউট গুলোও ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে পুরো ক্লাসটা ভালো করে শোনার জন্য। সবাই ভালো থেকো।